নিউক্লিয়াসের ব্যাসার্ধ, নিউক্লিয়াসের ব্যাসার্ধ নির্ণয়, ঠিক আছে, এরকম একটা পয়েন্ট দিবি, ঠিক আছে। নিউক্লিয়াস কী কী নিয়ে গঠিত? প্রথম প্রশ্ন হচ্ছে নিউক্লিয়াস কী কী নিয়ে গঠিত? নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন নিয়ে গঠিত, প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। প্রথমে লিখবি প্রোটন বা নিউট্রনকে এক কথায় একটা কিছু বলেছিলাম, মনে আছে কি তোদের? প্রোটন বা নিউট্রনকে নিউক্লিয়ন বলা হয়, নিউক্লিয়ন। নিউক্লিয়াসে যারা যারা থাকবে তাদেরকেই বলা হয় নিউক্লিয়ন। আমি এটা নিউক্লিয়াসের ছবি আঁকছি, হ্যাঁ। নিউক্লিয়াসে, নিউক্লিয়াসে কে কে থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন থাকে আর নিউট্রন থাকে, প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এবারে একটা একটা নাও দেখতে পারে, অসংখ্য দেখতে পারে, ঠিক আছে। প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো আমি আরও কয়েকটা লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। কী দ্বারা গঠিত? নিউক্লিয়াসটা প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। ছোট বড় হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সবার ব্যাসার্ধ সমান থাকে, ঠিক আছে। ছোট বড় হয়ে গেছে, আমি বুঝতে পারছি, ঠিক আছে। প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত। নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন দ্বারা গঠিত, সেই জন্যে প্রোটন আর নিউট্রনকে নিউক্লিয়ন বলা হয়, নিউক্লিয়ন। যেমন ইন্ডিয়াতে যারা থাকে ইন্ডিয়ান বলা হয়, ঠিক আছে। ভারতবাসী যারা ভারতে থাকে, সেরকম নিউক্লিয়াসে যারা থাকে তাদেরকে বলা হয় নিউক্লিয়ন। নিউক্লিয়বাসী এবার লিখে দিস না, নিউক্লিয়ন, ঠিক আছে। তাহলে আমরা ধরলাম, লিখবি নিউক্লিয়নের ব্যাসার্ধ, নিউক্লিয়নের নিউক্লিয়নের ব্যাসার্ধ। নিউক্লিয়ন বলতে কাকে কাকে বোঝানো হচ্ছে? নিউক্লিয়নের ব্যাসার্ধ হচ্ছে আর এখানে নট দিলাম। নিউক্লিয়নের ব্যাসার্ধ হচ্ছে আর নট। তাহলে নিউক্লিয়নের আয়তন কি হবে? নিউক্লিয়নগুলো গোলাকার হয়, তাহলে আয়তন কি হবে? গোলকের আয়তন কি? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। আর কিউব, আর বলতে এইটা আর কিউব। তাহলে নিউক্লিয়নের আয়তন হলো 4/3 পাই আর নটের কিউব। আমরা ধরলাম নিউক্লিয়াসে এ সংখ্যক নিউক্লিয়ন আছে। ধরি, লিখবি তোরা লিখবি, ধরি নিউক্লিয়নে এ সংখ্যক, নিউক্লিয়াসে, ধরি নিউক্লিয়াসে এ সংখ্যক নিউক্লিয়ন আছে, এ সংখ্যক নিউক্লিয়ন আছে। কত সংখ্যক বললাম? এ সংখ্যক নিউক্লিয়ন আছে। তাহলে একটি নিউক্লিয়নের আয়তন তো এইটা, এটা তো একটার বেরোলো। তাহলে মোট নিউক্লিয়নের আয়তন বা নিউক্লিয়নের মোট আয়তন, এটা হচ্ছে একটা নিউক্লিয়নের এত, একটা নিউক্লিয়নের 4/3 পাই আর নটের কিউব, এটা হচ্ছে একটার জন্য। কিন্তু কোটা আছে? এ সংখ্যক আছে। তাহলে এ দিয়ে কি করব? আমরা এটাকে গুণ করব। আরে ভাই, তোর ধর আয়তন, তোর ভর ধর 5 কেজি, ঠিক আছে। তাহলে তোর মতো 5 জন আছে, তাহলে মোট ভর কত হবে? 5 × 5, ঠিক আছে। সেই রকম 5টা অনেকটা কম নিয়ে হয়ে গেল, ঠিক আছে। তো যাই হোক, নিউক্লিয়নের আয়তন 4/3 পাই আর কিউব, একজনের আয়তন এইটিয়া, এ সংখ্যক আছে, তাহলে এ দ্বিগুণ। আবার দেখ, এই নিউক্লিয়নগুলো মিলেই তো নিউক্লিয়াসটা গঠিত হয়েছে, এই নিউক্লিয়নগুলা মিলেই তো নিউক্লিয়াসটা গঠিত হয়েছে। তো আমরা ধরলাম এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এটা নিউক্লিয়াস বলছি আমি, নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে আর। লিখবি, ধরি নিউক্লিয়াসের ব্যাসার্ধ হচ্ছে আর, ধরি নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত বললাম আমরা? আর। লিখবি পুরোপুরি। তাহলে নিউক্লিয়াসের আয়তন কি হবে? নিউক্লিয়াসটাও তো একটা গোলক, নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর, গোলকের আয়তনের সূত্র কি হয়? 4/3 পাই আর কিউব। নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত? আর, ক্যাপিটাল আর, তার কিউব। এটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর এটা হচ্ছে নিউক্লিয়নের ব্যাসার্ধ। কিন্তু তোরা একটা বল, নিউক্লিয়নগুলো নিয়েই তো নিউক্লিয়াসটা গঠিত, নিউক্লিয়নগুলো সবাই মিলেই তো নিউক্লিয়াসটা গঠন করেছে। তাহলে যেমন ধর, ইয়ারা সবাই মিলে নিউক্লিয়াস গঠন করেছি, এক একজনের আয়তন হচ্ছে 2, এক একজনের আয়তন কত বললাম আমরা? 2, এক একজনের আয়তন হচ্ছে 2। আর ইয়ারা মিলিয়ে নিউক্লিয়াসটা গঠন করেছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। তাহলে এক একজনের আয়তন যদি 2 হয়, তাহলে 5 দুগুণে কত হবে? 10 হবে। তার মানে এই নিউক্লিয়নগুলা মিলেই তো নিউক্লিয়াসটা গঠন করেছে, এই নিউক্লিয়নগুলা মিলেই নিউক্লিয়াসটা গঠন করেছে। তাহলে এই আয়তনটা আর এই আয়তনটা সমান লিখতে পারি?
লিখবি নিউক্লিয়নগুলি নিয়েই নিউক্লিয়াস গঠিত হয়েছে, তাই নিউক্লিয়নের মোট আয়তন সমান নিউক্লিয়াসের আয়তন, কেননা নিউক্লিয়নগুলো মিলেই নিউক্লিয়াসটা গঠিত করেছি। তাহলে এইটা সমান এইটা লিখতে পারি আমরা, ঠিক আছে, সেইটাই লিখবো আমরা যে কি লিখবো আমরা, মুছে দিলাম, লিখব নিউক্লিয়াসের আয়তনটা কি ছিল 4/3 পাই আর কিউব, এটা ছিল নিউক্লিয়াসের আয়তন, সমান নিউক্লিয়নের আয়তন, নিউক্লিয়নের আয়তন ছিল 4/3 পাই আর নট কিউব ইন্টু ছিল এ, এরকম ছিল। মানে নিউক্লিয়াসের আয়তনটাই নিউক্লিয়নের মোট আয়তন, কেননা নিউক্লিয়ন মানে প্রোটন নিউট্রন, প্রোটন নিউট্রন মিলেই তো নিউক্লিয়াসটা গঠন করেছি। তাহলে প্রোটন নিউট্রনের মোট আয়তনটা নিউক্লিয়াসের আয়তনের সাথে সমান। 4/3, 4/3 কাটা গেল, পাই পাই কাটা গেল, তার মানে আমরা বলতে পারি আর কিউব সমান আর নট তার কিউব ইন্টু এ, ঠিক আছে। এইটাকেও বক্স করতে পারিস, আবার এইটা না করে আমার মনে হয় এইরকম দেখ, কিউবটা যদি তুলে দিই এই দিক থেকে, এই দিকের কিউবটা তুলে দিচ্ছি, তাহলে এই এর মাথা তো কিউব ছিল, এটা উঠে যাবে, কিন্তু এর মাথায় তো কিউব ছিল নাই, 1/3 হয়ে যাবে। মানে ভাবতে পারিস 1/3 দিয়ে এগুলো গুণ করেছি, ঠিক আছে, পাওয়ারগুলোকে 1/3 দিয়ে গুণ, এটাকে 1/3 দিয়ে গুণ, তাহলে 3 3 কাটা যাবে, এটা 1/3 দিয়ে গুণ, এটা 1/3 দিয়ে গুণ, তাহলে আর সমান আর নট ইন্টু এ টু দি পাওয়ার 1/3। তাহলে বলতো নিউক্লিয়াসের ব্যাসার্ধ কি প্রোটন নিউট্রনের সংখ্যার উপর নির্ভর করে? হ্যাঁ, অবশ্যই করে। আর মানে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর মানে হচ্ছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর এ মানে তো নিউক্লিয়ন সংখ্যা, নিউক্লিয়ন মানেই তো প্রোটন নিউট্রন, তাহলে নিউক্লিয়াসের ব্যাসার্ধ নিউক্লিয়নের সংখ্যার উপর নির্ভর করে। আর সমান আর নট ইন্টু এ টু দি পাওয়ার 1/3, ঠিক আছে। এইবার একটা পয়েন্ট দিবি, নিউক্লিয়াসের ঘনত্ব গণনা বা লিখতে পারিস প্রমাণ করো নিউক্লিয়াসের ঘনত্ব নিউক্লিয়নের সংখ্যার উপর নির্ভর করে না, বা লিখতে পারিস যে প্রমাণ করো নিউক্লিয়াসের ঘনত্ব কনস্ট্যান্ট। আর একটা বা দিয়ে প্রশ্ন লিখবি যে প্রমাণ করো খুবই অল্প জায়গাতে নিউক্লিয়াস ঘনীভূত অবস্থায় আছে। এতগুলা পয়েন্ট দিতে পারিস, ঠিক আছে। এইবার আমরা নিউক্লিয়াসের ঘনত্ব লিখব, নিউক্লিয়াসের ঘনত্ব, ঠিক আছে। তো নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে হলে, নিউক্লিয়াসের ঘনত্ব মানে যে কোনো জিনিসের যদি ঘনত্ব বের করতে হয়, তাহলে ঘনত্ব সমান একটা সূত্র আছে, ঘনত্ব সমান, সূত্রটা কি, ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। মানে নিউক্লিয়াসের ঘনত্ব বার করতে হলে নিউক্লিয়াসের ভর চাই আর নিউক্লিয়াসের আয়তন চাই, এইটা আমাদের মূল টার্গেট। লিখবি আমরা জানি নিউক্লিয়নের ভর, নিউক্লিয়ন বলছি আমি, নিউক্লিয়নের ভর 1U। দেখবি আমি করাইছি প্রোটন আর নিউট্রনের ভর 1U, এক পারমাণবিক ভর করানো আছে, দেখবি 1U। এটা হচ্ছে নিউক্লিয়নের ভর। কার ভর? নিউক্লিয়নের ভর, নিউক্লিয়নের মানে একটা একটা প্রোটন নিউট্রনের ভর, একটা একটা প্রোটন নিউট্রনের ভর। লিখবি ধরি মোট নিউক্লিয়ন আছে এ সংখ্যক, কত সংখ্যক? এ সংখ্যক, মানে এ সংখ্যক নিউক্লিয়ন আছে, এ সংখ্যক নিউক্লিয়ন আছে, আর এক একজনের ভর 1U। তাহলে নিউক্লিয়াসের ভর কত হবে? কি বললাম আরেকবার বলছি, ভালো করে শুন। একটা একটা নিউক্লিয়ন মানে একটা একটা প্রোটন নিউট্রন, নিউক্লিয়নের ভর, একজনের ভর 1U। কতজন আছে? এ সংখ্যক আছে, তাহলে এ ইন্টু ইউ। আরে ভাই একটা নিউক্লিয়নের ভর 1U, এ সংখ্যক আছে, এ সংখ্যক নিউক্লিয়ন আছে, এ সংখ্যক, তাহলে এ দিয়ে 1U কে গুণ করব আমরা, তাহলে নিউক্লিয়নের মোট ভর বেরিয়ে যাবে, আর নিউক্লিয়নের মোট ভরটাই নিউক্লিয়াসের ভর, ঠিক আছে। তাহলে আমরা এই ভরের জায়গাতে
এটা লিখবি পুরোপুরিভাবে যে নিউক্লিয়নের প্রত্যেকটি নিউক্লিয়নের ভর 1 ইউ। ধরি এ সংখ্যক নিউক্লিয়ন আছে, নিয়ে লিখবি নিউক্লিয়নের মোট ভর এ ইন্টু 1 ইউ মানে এ ইউ বেরোবে। তাহলে এটা বেরোলো নিউক্লিয়নের মোট ভর। নিউক্লিয়নের কি বেরিয়েছে? মোট ভর। নিয়ে লিখবি যে নিউক্লিয়নের মোট ভরেই নিউক্লিয়াসের ভর, মানে এইগুলো নিউক্লিয়ন, এই নিউক্লিয়নগুলো মিলে নিউক্লিয়াস তৈরি করেছে, তাহলে ইয়াদের মোট ভরটাই নিউক্লিয়াসের ভরের সমান হয়। খুবই কম একটা পার্থক্য পড়ে, ঠিক আছে। তাহলে নিউক্লিয়াসের ভর বেরিয়ে গেছে এ ইউ। তাহলে ভরের জায়গায় আমরা কত লিখব? ভরের জায়গায় সবাই লিখবি এ ইউ। ভরের জায়গায় কি লিখবো আমরা? এ ইউ। কী জন্য লিখছি একবার আরেকবার ভাব। এক নিউক্লিয়নের প্রত্যেকটা নিউক্লিয়নের ভর 1 ইউ। এ সংখ্যক নিউক্লিয়ন আছে, এ সংখ্যক, তাহলে এ ইন্টু ইউ মানে এ ইউ। এইবার আমরা আয়তন বার করব। নিয়ে লিখবি ধরি নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর, ধরি নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর, ক্যাপিটাল আর, তাহলে আয়তনটা কি হবে? আয়তন হবে 4/3 পাই আর কিউব। ঘনত্বকে রো দিয়ে লেখা হয়, হ্যাঁ। তার মানে আমরা পরের লাইনে লিখতে পারি রো সমান এ ইউ, মানে এটাই দেখে দেখে টুকি দিচ্ছি এখানে, এ ইউ বাই 4/3 পাই আর কিউ। পরের লাইনে দেখতো এরকম লেখা যায়, এ ইউটা রাখলাম, 4/3 যেমন ছিল রাখলাম, ঠিক আছে। আর না হলে একটা কাজ করছি, 4/3টাকে এরকম রাখি কিছু লাভ নেই, ঠিক আছে। 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। এই বাইটাকে ইন্টু করে দিচ্ছি, এই বাইটাকে ইন্টু করে দেবো, দেখবি কীভাবে করছি। এ ইউ এটা যদি ইন্টু করি, এই বাইটা যদি ইন্টু করি তাহলে উল্টি যাবে 3, আর নিচে আসবে 4 পাই আর কিউব, 3 এ ইউ বাই 4 পাই আর কিউব। পরের লাইনে কি করবি? পরের লাইনে লিখবি রো সমান 3 এ ইউ বাই 4 পাই, আর এই আর কিউবের জায়গায় লিখবি r0 a টু দি পাওয়ার 1/3 তাই 3। কারণ কি? কারণ আমরা জানি r সমান r0 ইন্টু এ টু দি পাওয়ার 1/3, আমরা আগে প্রমাণ করে দিয়েছি। দেখ নিউক্লিয়াসের ব্যাসার্ধটা, সেইটাই তো করলাম, একদম যা ছিল দেখ, 3টে আগে লিখেছি, এ ইউ ছিল লিখলাম, 4 পাই আর কিউব আরেক জায়গায় লিখলাম r0 a 1/3, আর আর এর মাথায় কিউব ছিল বলে এখানে কিউব দিয়েছি। এইবার পরের লাইনে কি করা যেতে পারে? পরের লাইনে আমি করে দেখছি এখানে 3 এ ইউ বাই 4 পাই r0 মাথায় 3, আবার এর মাথায় দেখ, এর মাথায় 1/3 আছে, বাইরে 3 আছে, মানে 3 3 কাটা যাবে, তার মানে এ থাকবে পড়ি। এবার দেখ কাটা যাবে, এ কাটা গেল, তার মানে রো সমান কি বেরোচ্ছে? রো সমান বেরোচ্ছে 3 ইউ বাই 4 পাই r0 তার কিউব। দেখ তো ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে না? ঘনত্ব ভর সংখ্যার উপর নির্ভর করে কি করে না? করে না, কেননা ভর সংখ্যা এ আর এতে কি হইল? কাটা গেল। ভর সংখ্যা এ মানে ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা দুটোই দিতে পারে। নিউক্লিয়ন সংখ্যার উপর নির্ভর করে না দেখাও, দিতে পারে, বা ভর সংখ্যার উপর নির্ভর করে না দেখাও, কেননা এইটাই নিউক্লিয়ন সংখ্যা, এইটাই ভর সংখ্যা, যে এ দিই, ঠিক আছে। এ কাটা গেল, তাহলে এ আছে কোথাও, এই টার্মটা কোথাও আছে দেখতে পাচ্ছিস, তাহলে ভর সংখ্যার উপর নির্ভর করে না। এই ইউর মান কনস্ট্যান্ট, ইউর যে মানটা, সেই মানটা কনস্ট্যান্ট, এই মানটা হয় 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি এসআই। আর0 মানে প্রোটন বা নিউট্রনের, লিখবি আর0 মানে প্রোটন বা নিউট্রনের ব্যাসার্ধ, মানে নিউক্লিয়নের ব্যাসার্ধ। আরে ভাই আর0টা তো নিউক্লিয়নের ব্যাসার্ধ বটে,
আর নটটা কি, আর নটটা নিউক্লিয়নের ব্যাসার্ধ, আর নিউক্লিয়ন মানেই তো প্রোটন নিউট্রন। এই আর নটের মানটাও কনস্ট্যান্ট, আর নটের মানও কনস্ট্যান্ট। এর মানটা হয় ফার্মি এককে হয় 1.2 ফার্মি, 1.2 ফার্মি। কিন্তু ফার্মি থেকে যদি আমরা মিটারে করি তাহলে 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার। তাহলে ইউটাও কনস্ট্যান্ট, আরটাও কনস্ট্যান্ট। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে রোটা কনস্ট্যান্ট, রোটা কনস্ট্যান্ট। রোটা কেন কনস্ট্যান্ট বলছি, ঠিক আছে, এটা দেখার আছে। দেখ 3 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, পাইয়ের মান কনস্ট্যান্ট 3.14। আমি যা লিখবো তুইও তাই লিখবি, কেননা পাইয়ের মান সব জায়গায় সমান হয়। ইউর মান হচ্ছে, ইউর যে মানটা সেটাও কনস্ট্যান্ট 1.66 ইন্টু 10⁻⁻27। আর নটার মানটাও কনস্ট্যান্ট। তাহলে পুরা রাশিটাই তো কনস্ট্যান্ট হচ্ছে, তার মানে রোটা কি হচ্ছে কনস্ট্যান্ট। একটা প্রমাণ হয়ে গেছে যে প্রমাণ করো ঘনত্ব কনস্ট্যান্ট বা ঘনত্ব ভরসংখ্যার উপর নির্ভর করে না, এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এবার মানটা বসাবো, মানটা বসালে দেখি কি আসছে। এই রোয়ের মান বসাতে হবে, ঠিক আছে, তোরা ক্যালকুলেটারে মনে হচ্ছে বসাবো তো বসে দেখবি। 3 ইন্টু ইউর মানটা আমরা এসআই বসাচ্ছি 1.66 ইন্টু 10⁻⁻27 বাই 4, পাইয়ের মান 3.14। আর নটের কিউব, আর নটের মানটা কত, এসআই এটা বসাই 1.2 ইন্টু 10⁻⁻15। আর নটের মাথায় কিউব আছে, তাহলে কিউব দেবো, ঠিক আছে। এইটা মানটা বসানোর পর দেখবি এই ঘনত্বের যে মান এসছে, ঠিক আছে, এই ঘনত্বের মান আসবে তোর 2 ইন্টু 10⁻4, 2 ইন্টু 10⁻17 না 17 আছে সম্ভবত, 17 সম্ভবত মানটা আসবে, 17 আছে মানটা, ঠিক আছে। 2 ইন্টু 10⁻17। আর ঘনত্বের একক তো জানিসই, ভর বাই আয়তন, তাহলে ভরের একক কেজি, আয়তন, আয়তন মানে মিটারের কিউব, এটা হচ্ছে ঘনত্ব। তাহলে এটাও প্রমাণ হয়ে গেল মানে নিউক্লিয়াসটা কত ছোট জায়গা। আগের দিন বলেছিলাম আমরা যে একটা ঘর, এই পুরো ঘরটা যদি পরমাণু হয় তাহলে একটা পেনের এই যে নিপটা, ঠিক আছে, এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস। তাহলে ওই নিউক্লিয়াসে এতটা ঘনত্ব আছে, ওইটুকু নিউক্লিয়াসটা এত ঘনত্ব, তার মানে অত কম জায়গায় এতটা ঘনত্ব আছে, মানে একদম পুরো একদম মানে এতটাই ঘন ঘন আছে, প্রচুর ঘন ঘন, মানে ঘন মানে এতটাই ঘনীভূত যে মানে ওটার থেকে ঘন বস্তুই হয়তো হবে না, ঠিক আছে, এতটাই ঘন থাকে নিউক্লিয়াসটা, প্রচুর ঘন থাকে। 2 ইন্টু 10⁻17, তা আবার কতটুকু জায়গায় ভাব, জায়গাটা তো কম, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল যে ভর সংখ্যার উপর নির্ভর করে না বা নিউক্লিয়ন সংখ্যার উপর নির্ভর করে না। তার মানে নিউক্লিয়াসের ঘনত্ব কনস্ট্যান্ট, নিউক্লিয়াসের ঘনত্ব কি আছে কনস্ট্যান্ট, মানে সব নিউক্লিয়াস, পৃথিবীতে যত নিউক্লিয়াস আছে সবার ঘনত্ব কনস্ট্যান্ট। মানে এই যে 2 ইন্টু 10⁻17 বার করেছিলাম, সেটা সবার জন্য সমান, ঠিক আছে, তো সবার জন্য সমান। রোটা কি কনস্ট্যান্ট, রোটা হচ্ছে কনস্ট্যান্ট সবার জন্য, সবার জন্যে কনস্ট্যান্ট। তাহলে যদি এরকম প্রশ্ন তোকে একটা দেই যে বলো হাইড্রোজেন ও অক্সিজেনের নিউক্লিয়াসের ঘনত্ব, নিউক্লিয়াসের ঘনত্বের অনুপাত, ঘনত্বের অনুপাত, তাহলে ঘনত্ব তো কনস্ট্যান্ট, মানে ইয়ার ঘনত্ব যদি 2 ইন্টু 10⁻17 হয়, তাহলে অক্সিজেনেরটাও ঘনত্ব 2 ইন্টু 10⁻17 হবে। তাহলে এইটাতে কাটা গেল, তার মানে কত বেরোচ্ছে 1:1। পৃথিবীতে যত নিউক্লিয়াস আছে সবার যদি বলে ঘনত্ব বের করো 1:1 হবে, কেননা এদের ঘনত্ব হচ্ছে কনস্ট্যান্ট, ঘনত্ব নির্ভর করে না ভর সংখ্যার উপর, ঠিক আছে। এটার পর তেজস্ক্রিয়তার আবিষ্কার নিয়ে আসি। তো তেজস্ক্রিয়তা কী জন্য হয় আমরা পরে বলবো। তো তেজস্ক্রিয়তা প্রথম যে আবিষ্কার করেছিল বিজ্ঞানী বেকারেল, অরি বেকারেল,
ঠিক আছে, তেজস্ক্রিয়তা নিয়ে প্রথম পরীক্ষা করে। মানে কি হয়েছিল, একটা ইউরেনিয়ামের যৌগ আছে, এত নাম মনে রাখার দরকার নাই, কেননা ইতিহাস নয় এটা, ঠিক আছে। তো জাস্ট গল্পের আকারে মনে রাখ, ইউরেনিয়াম বলে একটা যৌগ আছে, ইউরেনিয়ামের যৌগ, মানে শুধু ইউরেনিয়াম নয়, ইউরেনিয়ামের একটা যৌগ আছে, ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট, একটা লবণ বটে সম্ভবত এটা, ঠিক আছে। এই লবণটা কি করেছিল, মানে ইউরেনিয়ামের এই যৌগটা একটা কাগজে মুড়ি ছিল, কাগজে মুড়ি পরে ড্রয়ারে রেখে চলে গেছিলো। নিয়ে আসার পর দেখছি ফটোগ্রাফিক প্লেট। ফটোগ্রাফিক প্লেট মানে কি, ওই যে এক্স রে করে না, এক্স রে করে যে একটা কালো পেপার দেয়, ওই কালো পেপারের মতো ওইটাই ফটোগ্রাফিক প্লেট। ওই ফটোগ্রাফিক প্লেটে দেখছি অনেক স্ক্র্যাচের মতো অনেক দাগ পড়ে গেছে, এরকম এরকম অনেক মার্ক পড়ে গেছে, মানে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করেছে। এবার বিজ্ঞানী বেকারেল ভাবতে শুরু করলো যে আমি তো এই জায়গাতে দরজা বন্ধ করে গেছিলাম, মানে তাপ শক্তি বা আলোক শক্তি তো দেওয়া হয়নি, তাহলে কোনো তো বাইরে থেকে কোনো শক্তি দেওয়া হয়নি, তাও এই কীভাবে দাগ করতে পারে, ক্ষতি করতে পারে, ক্ষতিগ্রস্ত করতে পারে। তখন এটা নিয়ে পরে পরীক্ষা নিরীক্ষা করে, ঠিক আছে। তারপর ইউরেনিয়াম যৌগটা তৈরি করে, মানে যৌগটা তৈরি করে বলতে মানে খোঁজ করে আর কি। তারপর এটার পর আছে বিজ্ঞানী মাদাম কুরি, থোরিয়াম নিয়ে করে। মাদাম কুরি কোন যৌগটা নিয়ে করে, থোরিয়াম, টিএইচ। প্রথমে হয়েছে ইউরেনিয়াম, কে করেছে এটা, এটা করেছে বেকারেল। তারপরে হয়েছে থোরিয়াম করেছে মাদাম কুরি বা মেরি কুরি বলা হয়, মাদাম কুরি বা মেরি কুরি। তারপর মাদাম কুরির যে মানে স্বামী, এটা মহিলা ছিল, ঠিক আছে, মাদাম কুরি আর তার স্বামী পিয়ের কুরি, দুজন মিলে মাদাম কুরি আর একটা হচ্ছে পিয়ের কুরি, মানে এরা স্বামী স্ত্রী মিলে থোরিয়ামের থেকেও একটা বেশি ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়াম মানে খোঁজ করেছিল, ঠিক আছে। তো অবশ্যই এগুলোর জন্যে মানে বেকারেল বা মাদাম কুরি, পিয়ের কুরি সবাই নোবেল পেয়েছিল, কিন্তু পেলেও তখন জানতো না আর কি যে তেজস্ক্রিয়তা এত ক্ষতিকর আমাদের শরীরে এত ক্ষতি করে, এমনকি ক্যান্সার সৃষ্টি করে, এটা কিন্তু জানতো না। সেই জন্যে এদের তিনজনেরই ক্যান্সার হয়ে যায়, ক্যান্সারে মারা যায় তিনজন বিজ্ঞানী, তবে অবশ্যই নোবেল পাওয়ার পরেই মারা গেছিল, ঠিক আছে। তো এদের মারা যাওয়ার পরও মানে এদের দেহটা পুরোপুরি কংক্রিট শিল্ডিং করে পরে কবর দেওয়া হয়েছিল, মানে যাতে, এবারে দেখ এতদিন ধরে ধর তেজস্ক্রিয় কলকারখানায় কাজ করেছি, মানে ওই রিসার্চ করেছি যৌগ তৈরি করার জন্য, তাহলে ওই পদার্থগুলো থেকে রশ্মি তো নির্গত হয়েছে, সেই রশ্মিগুলো তাদের শরীরে ঢুকেছে, তাদের জামা কাপড় গ্রহণ করেছে, এবার তাদের ওইখান থেকেও তো রশ্মি নির্গত হবে, সেই জন্য এদিকে যখন কভার দিয়েছিল কংক্রিট শিল্ডিং করে কভার দিয়ে আছে, ঠিক আছে। তো কেননা তখন জানতো না, এখন তো অনেক মানে সেফটি নিয়ে উপরে করা হয়। পোলোনিয়াম মানে প্রায় 1000 গুণ, এই পোলোনিয়ামটা ইউরেনিয়ামের থেকে প্রায় 1000 গুণ বেশি ক্ষতিকর, ঠিক আছে। আর এবার হচ্ছে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তো তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি, তেজস্ক্রিয়তা দেখ এইগুলো না রিডিং পড়লেই হয়ে যায়। তেজস্ক্রিয়তা হচ্ছে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে, ছোটোবেলাতেও পড়েছিস, ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে, ফটোগ্রাফিক প্লেটে ছোটো ছোটো দাগ ফেলে স্ক্র্যাচের মতো। 2 নাম্বার ভর সংখ্যা কোন সংখ্যাটাকে বলে, ধর এক্স একটা পরমাণু, যে কোনো একটা পরমাণু লিখলাম, আমার এক্স লিখলে ভালো লাগলো, আমি এক্স লিখলাম, ঠিক আছে। আর উপরে লিখলাম আমরা 210, নিচে লিখলাম, নিচে লেখার দরকার নেই। এই যে ভর সংখ্যা, এই উপরের সংখ্যাটাকে বলা হয় ভর সংখ্যা, এই সংখ্যাটা কি বলা হয়, ভর সংখ্যা। যদি ভর সংখ্যা 210-এর বেশি হয় তাহলে মৌলটা তেজস্ক্রিয় হবে, ঠিক আছে। তবে এই মৌলটা কি হয়, তেজস্ক্রিয় হয়। তাহলে একটা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য হলো 210-এর বেশি হতে হবে। 2 নাম্বার পড়লাম যে ফটোগ্রাফিক প্লেটকে আক্রান্ত করে। আবার এই বিক্রিয়াটা মানে এই তেজস্ক্রিয় বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত, মানে একে কেউ জোর করে না হওয়ার জন্যে, তাপ দেওয়া হয় না, চাপ দেওয়া হয় না, শব্দ চৌম্বক ক্ষেত্র কিছু দেওয়া হয় না, স্বতঃস্ফূর্তভাবে নিজেই নির্গত করে, নিজেই কেউ বাধ্য করে না, সেই জন্য লেখা আছে স্বতঃস্ফূর্ত। তারপরে লেখা আছে বিরামহীন, মানে এমন নয় যে রাত হয়ে গেছে আমি এখন বিরাম করি, এইরকম ব্যাপার নাই, বিরামহীন, যতদিন থাকবে ততদিন রশ্মি নির্গত করবে। তাহলে তেজস্ক্রিয়তা 210-এর বেশি হলে হয়। তেজস্ক্রিয়তা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত
আর অবিরাম প্রক্রিয়া, স্বতঃস্ফূর্তভাবে মানে কেউ বাধ্য করে নাই, অবিরাম মানে কোনো বিরাম ছাড়াই ঘটনাটা ঘটে। ঠিক আছে, আর আরেকটা যেটা মেন পয়েন্ট, ভালো করে শুনবি, যদি আমার তোর মনে হচ্ছে যে আমি একটা ইউরেনিয়াম যৌগ ছিল, এখানে একটা ইউরেনিয়াম যৌগ আছে, এই যৌগটাকে আমি মানে ইয়ে করতে চাইছি যে এ যেন ক্ষতিকর পদার্থ না নির্গত করে, তেজস্ক্রিয় রশ্মি না নির্গত করে, সেই জন্য আমরা এখানে এই জায়গাতে এই পুরো এরিয়াটাতে তড়িৎ ক্ষেত্র দিয়ে দিলাম, তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলাম। দেখলাম ইউরেনিয়াম যৌগের উপর কোনো প্রভাব পড়ে নাই, এই রশ্মি আগেও নির্গত করছিল, এখনও করছি। ঠিক আছে, আমরা চৌম্বক ক্ষেত্র দিলাম, তাও দেখছি সেইকে সেই এর রশ্মি নির্গত করছিল, এখনও করছি। তার মানে তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র একে প্রভাব করতে পারে না। ঠিক আছে, আমরা বলি একে চাপ দেওয়া যাক, প্রচুর চাপ দেওয়া যাক, প্রচুর চাপ এর উপর, পড়াশোনার চাপ নয়, প্রেসার দেওয়া হয়। ঠিক আছে, এটা ওই প্রেসার নয়। ঠিক আছে, চাপ দিলেও এর উপর কোনো প্রভাব নেই। ঠিক আছে, তাপ দেওয়া হোক, তাও এই ব্যক্তির কোনো প্রভাব পড়ে নাই। তার মানে চাপ দেওয়া হোক, তাপ দেওয়া হোক, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র, আলোক শক্তি, চুম্বক শক্তি, জোয়ার ভাটা শক্তি, যাই দেওয়া হোক, এই পদার্থের ধর্মের কোনো পরিবর্তন ঘটে না, কোনো শক্তি এটার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, কোনোভাবেই ফেলতে পারবে না। ঠিক আছে, তারপর শুন, এই তেজস্ক্রিয়তা, ঠিক আছে, তেজস্ক্রিয়তা ঘটে কোথার থেকে? তেজস্ক্রিয়তা ঘটে নিউক্লিয়াস থেকে। কিভাবে ঘটে তেজস্ক্রিয়তার সংজ্ঞা সবই বলবো, চাপের কিছু নাই। ঠিক আছে, তেজস্ক্রিয়তা ঘটে কোথার থেকে? নিউক্লিয়াস থেকে ঘটে। তেজস্ক্রিয় কোথার থেকে ঘটে? নিউক্লিয়াস, মানে প্রোটন থাকে আর কি থাকে? নিউট্রন থাকে। প্রোটন থাকে, নিউট্রন থাকে, নিউট্রন প্রোটন, নিউট্রন প্রোটন অনেক থাকে। নিউক্লিয়াস থেকে ঘটে। আর নিউক্লিয়াসের বাইরে থাকে কক্ষপথ। নিউক্লিয়াসের বাইরে কি থাকে? কক্ষপথ। এইটা নিউক্লিয়াস, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, আর নিউক্লিয়াসের বাইরে এটা কক্ষপথ, এটা 1 নম্বর কক্ষপথ। ঠিক আছে, এটা হচ্ছে 2 নম্বর কক্ষপথ, সরি এটা এল, 2 নম্বর কক্ষপথ। এটা হচ্ছে 3 নম্বর কক্ষপথ। অনেকগুলো কক্ষপথ আছে। তাহলে তেজস্ক্রিয়তা কোন জায়গার ঘটনা? নিউক্লিয়াসের ঘটনা, কেন্দ্রে ঘটে, কেন্দ্রে। সেই জন্য তেজস্ক্রিয়তাকে একটা কেন্দ্রীয় ঘটনা বলা হয়। এটা ক্লাস 10-এ প্রশ্নটা আসে, দেখবি, তেজস্ক্রিয়তা একটি কেন্দ্রীয় ঘটনা প্রমাণ করো বা ব্যাখ্যা করো, প্রমাণ করলে ব্যাখ্যা করো। ঠিক আছে, তেজস্ক্রিয়তা কোথায় ঘটে? নিউক্লিয়াসে ঘটে। এই পরমাণুটার কেন্দ্রে ঘটে, কেন্দ্রে। সেই জন্য তেজস্ক্রিয়তাকে একটি কেন্দ্রীয় ঘটনা বলা হয়। এর সাথে বাইরের ইলেকট্রনের কোনো সম্পর্কই নেই। ইলেকট্রন বেশি থাক, কম থাক, ভাড় মে যায়। ঠিক আছে, আমার প্রোটন নিউট্রন নিয়ে কাজ। প্রোটন নিউট্রন চেঞ্জ হয় নাই, তেজস্ক্রিয়তা চেঞ্জ হবে না। তাহলে তেজস্ক্রিয়তা একটা কি ঘটনা? নিউক্লিয় ঘটনা, নিউক্লিয়াসে ঘটে। তেজস্ক্রিয়তা একটা নিউক্লিয়াসের ঘটনা, কেন্দ্রীয় ঘটনা। এর সাথে বাইরের ইলেকট্রনের কোনো সম্পর্কই নাই। ঠিক আছে, এইবার মানে এরকমও কখনো কখনো প্রশ্ন দিই যে রাসায়নিক ধর্ম চেঞ্জ করে দিলাম একটা পদার্থের, রাসায়নিক ধর্ম চেঞ্জ করে দিলাম। এটা মানে কীরকম যদি বুঝতে চাস, যদি ক্লাস 10-এরটা মনে আছে তাহলে একটা যদি বুঝাচ্ছি, আমার কি বলে 11-12-এর কেমিস্ট্রি আমার মনে নাই, একদমই মনে নাই। ঠিক আছে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 2-8-1 হতো। আর সোডিয়ামকে আমরা ধাতু বলতাম ক্লাস 10-এ, এখনও ধাতুই বলি, 12-এ উঠে গেলেও ধাতুই এটা। ঠিক আছে, সোডিয়ামের শেষ কক্ষপথে একটি থাকে বলে সোডিয়ামকে ধাতু বলা হয়। কি বলা হয়? ধাতু। শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, 1, 2, 3 থাকলে ধাতু। এরকম ছোটোবেলাতে পড়েছিস টেনে যে কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস করলে শেষ কক্ষপথে 1, 2, 3 থাকলে ধাতু। এবার আমার মনে হলো যে এই একটা ইলেকট্রনকে যেমনভাবে হোক বার করে দেবো। ঠিক আছে, এই ইলেকট্রনটাকে যদি বার করে দেওয়া হয়, ঠিক আছে, তাহলে এটা Na+ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, এই ইলেকট্রনটা তো থাকছে না, ইয়াকে ধাতু বলতে পারবো কি? আরে ভাই, আগে 11 ছিল, 2, 8, 1, এখন একটা ইলেকট্রন যেমন করে ছাড়ি দিয়েছি, এখন কত হয়ে গেছে? 2,8। এখন কি এইটাকে আমরা কোনোভাবেই এইটাকে বলতে পারবো ধাতু? এটা নিষ্ক্রিয় হয়ে গেছে। শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন,
এটা দেখ নিষ্ক্রিয় হয়ে গেছে, তার মানে ইয়ার রাসায়নিক ধর্মের আমরা কি করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি, রাসায়নিক ধর্মের চেঞ্জ করে দিয়েছি। কিন্তু এই মৌলটা কি চেঞ্জ হয়েছে আদৌ? মৌলটা সোডিয়াম ছিল, সোডিয়ামেই আছে, শুধু আয়ন হয়ে গেছে, পরমাণু ছিল আয়ন হয়ে গেছে, মানে পদার্থটা তো চেঞ্জ হয় না। সেই রকম এইটাতে শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকলে এখন ধাতু আছে, একটা আছে মানে ধাতু আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আমি এই একটা ইলেকট্রনকে বার করে দিলাম, এখনও কি ধাতু আছে বলতে পারি? এখন ধাতু নাই, ধাতু নাই ঠিকই, কিন্তু এই যদি আগের থেকে তেজস্ক্রিয় থাকে তাহলে অবশ্যই এখনও তেজস্ক্রিয় থাকবে। মানে রাসায়নিক ধর্মে চেঞ্জ করলেও তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন ঘটে না, ইলেকট্রনের চেঞ্জ করলেও তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন ঘটে না। মানে তেজস্ক্রিয়তা হচ্ছে একটা পুরোপুরি নিউক্লিয়াসের ঘটনা, তেজস্ক্রিয়তা একটি পুরোপুরি নিউক্লিয়াসের ঘটনা, এর সাথে বাইরের ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই, বাইরের ইলেকট্রনের সাথেও সম্পর্কই নাই। বাইরে 5টা ইলেকট্রন থাক, 10টা থাক, একটাও না থাক, কিছু দরকার নেই দেখার। ইয়ার এইটা নিয়ে কথা, এইটা নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন নিয়ে কথা। তাহলে চাপ, তাপ, আলোক শক্তি, চৌম্বক শক্তি, জোয়ার ভাটা শক্তি, আরও কিছু শক্তি, ঠিক আছে, যাই দিয়া হোক তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন ঘটে না। তেজস্ক্রিয়তা কোথায় কোথায় ঘটে? নিউক্লিয়াসে ঘটে। সেই জন্য এটাকে নিউক্লিয়াস জনিত ঘটনা বা কেন্দ্রীয় ঘটনা বলা হয়, কেননা পরমাণুর কেন্দ্রে ঘটছে, এর সাথে বাইরের ইলেকট্রনের কোনো রূপ সম্পর্ক নেই, বাইরের ইলেকট্রনের সাথে এর বিন্দুমাত্র সম্পর্ক নাই। তুই যদি রাসায়নিক ধর্মেরও চেঞ্জ করে দিস মৌলটার, রাসায়নিক ধর্ম চেঞ্জ করলেও তেজস্ক্রিয়তার পরিবর্তন কোনোভাবেই হবে না। ক্লিয়ার হয়েছে? এইবার শুন, তেজস্ক্রিয়তা ব্যাপারটা মানে বটে কি অ্যাকচুয়ালি, ঠিক আছে, অ্যাকচুয়ালি বটে আয় নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। কে কে থাকে? প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, ঠিক আছে, প্রোটন আর নিউট্রন থাকে। কিন্তু তুই যদি একটু ভালো করে ভাবিস, প্রোটনের আধান কি? প্রোটনের আধান হচ্ছে প্লাস, আর নিউট্রন নিস্তড়িত। প্রোটনের আধান হচ্ছে প্লাস আর নিউট্রনের আধান হচ্ছে নিস্তড়িত। তাহলে এই নিউট্রনকে বিকর্ষণ করবে নাই, এই নিউট্রনকেও বিকর্ষণ করবে নাই, নিউট্রন প্রোটনকেও বিকর্ষণ করবে নাই। কিন্তু অসংখ্য যদি প্রোটন হয়ে যায়, অনেক প্রোটনের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে প্রোটনকে কি করবে? বিকর্ষণ করবে। এই প্রোটন বলবে ওই প্রোটনকে ঠেলবে, এই প্রোটনকে ঠেলবে, এই প্রোটনকে ঠেলবে। কি জন্য ঠেলবে? কেননা প্রোটনটা কি বটে? প্লাস, এই প্রোটনটাও প্লাস, এই প্রোটনটাও প্লাস, ঠিক আছে। তাহলে প্রোটন পরস্পরকে ঠেলবে, এত এরা ঠেলাঠেলি করবে, নিউক্লিয়াসটা অস্থির হয়ে যাবে, এত ঝামেলা দেখে অস্থির হয়ে যাবে। আর এই যখনই অস্থির হবে তখনই এরা রশ্মি নির্গত করার চেষ্টা করবে, ঠিক আছে, এটা কি করবে? রশ্মি নির্গত করার চেষ্টা করবে, মানে শক্তিটাকে, অস্থির হয়ে গেছে, শক্তিটাকে তো যে কোনো উপায়ে বের করে দিতে হবে, ঠিক আছে, শক্তিটাকে যে কোনো উপায়ে কী করতে চাইবে? বের করে দিতে চাইবে, ঠিক আছে। তাহলে কি বললাম? প্রোটনকে কি করে? বিকর্ষণ করে। তেজস্ক্রিয়তে কী জন্য হয় না, পরে আমরা একটা আলাদা ভিডিও করি, কিছু এক্সট্রা আছে যেগুলো বইয়ে নাই কিন্তু আমাদের করতে হবে, সেগুলো এক্সট্রা একটা ভিডিও দেবো, কী জন্য তেজস্ক্রিয়তা হচ্ছে, কারণ কি, গ্রাফ কেমন, ঠিক আছে, ওগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে পড়ে যায় বা হটসেও আছে, তাহলে পড়ে যেতে পারে, বলা যাবে না, সেটার জন্য আমরা আলাদা ভিডিও করবো। এখন পুরোপুরি 10-এর লেভেলেই পড়াচ্ছি আমরা। প্রোটনকে কি করে? বিকর্ষণ করে। এই প্রোটনকে বিকর্ষণ করবে, এতটাই বিকর্ষণ করবে যে নিউক্লিয়াসটা অস্থির হয়ে যাবে, এই নিউক্লিয়াস অস্থির হয়ে যাবে, অস্থির হওয়ার পর এই শক্তিটাকে বের করতে যাইবে। তুই যদি পুরা রাগিস কারো উপরে, যতক্ষণ না দেখবি রাগটা যাচ্ছে ততক্ষণ না শান্তি হয় না, স্থির হয় না, সেরকম এটা অস্থির হয়ে গেছে। এবারে অস্থির হওয়ার পর রাগটা তো বের করতে হবে, রাগটা বের করছে 3টে রশ্মির রূপে, কিন্তু এই 3টে রশ্মি আমরা এত কালারিং করে দেখেছি, মানে দেখাইছি, কিন্তু জানিস এই 3টা রশ্মিকে দেখাই যায় না, অদৃশ্য। এই 3টে রশ্মি হচ্ছে অদৃশ্য। এই প্রথম রশ্মিটাকে বলা হয় আলফা, তারপরের যে রশ্মিটা আছে তারপরের রশ্মিটাকে বলা হয় বিটা, ঠিক আছে, আর তারপরের যে রশ্মিটা আছে সেই রশ্মিটাকে বলা হয় গামা। তাহলে
যদি কোনো কারণে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বেশি মানে লিখব ভর সংখ্যা বেশি হলে প্রোটনের মধ্যে বিকর্ষণ বলটা অত্যাধিক হয়, প্রোটনের মধ্যে বিকর্ষণ বলটা অত্যধিক হয়, যার ফলে এই নিউক্লিয়াসটা অস্থির হয়ে যায় আর অস্থির হয়ে যাওয়ার জন্য এই নিজের শক্তিটাকে বার করার চেষ্টা করে। ঠিক আছে, কীভাবে বের করে? আলফা, বিটা, গামা, এগুলো কিন্তু অদৃশ্য রশ্মি। ঠিক আছে, অদৃশ্য রশ্মি আকারে শক্তিটাকে বের করে দেয়। যে মৌলটা এই ধর্মটা দেখায়, যে মৌলটা এই রশ্মিগুলা নির্গত করে, সেই মৌলটাকে বলবো তেজস্ক্রিয় মৌল। যে মৌলটা এই রশ্মিগুলাকে, অদৃশ্য রশ্মিগুলাকে নির্গত করে, সেই মৌলটাকে বলবো তেজস্ক্রিয় মৌল। তাহলে এটা কি বলবো আমরা? তেজস্ক্রিয় মৌল। আর এই তেজস্ক্রিয় মৌল যে রশ্মিগুলাকে নির্গত করছে, সেই রশ্মিগুলাকে বলবো তেজস্ক্রিয় রশ্মি। যে রশ্মিগুলাকে নির্গত করছে সেই রশ্মিগুলাকে বলবো তেজস্ক্রিয় রশ্মি। আর এই যে ধর্মটা, এই পুরো ধর্মটাকে বলা হয় তেজস্ক্রিয়তা। আমরা তিনটা সংজ্ঞা একটার থেকে পড়লাম। যে মৌলটা এই অদৃশ্য রশ্মিগুলো নির্গত করছে, সেই মৌলটাকে বলবো তেজস্ক্রিয় মৌল। ঠিক আছে, আর তেজস্ক্রিয় মৌল যে রশ্মিগুলো নির্গত করছে সেই রশ্মিগুলোকে বলবো তেজস্ক্রিয় রশ্মি। যে ধর্মের জন্য এটা করছে সেই ধর্মটাকে বলবো তেজস্ক্রিয়তা। তাহলে তিনটা সংজ্ঞা আমাদের হয়েছে। আর এই রশ্মিটা বেকারেল প্রথম তৈরি করেছিল বলে এই তেজস্ক্রিয় রশ্মিটাকে বেকারেল রশ্মিও কিন্তু বলা হয়ে থাকে। ঠিক আছে, আর একটা পয়েন্ট লিখতে পারি যে নিউট্রন আর প্রোটনের অনুপাত 1.5-এর বেশি হলে পরমাণু অস্থির হয়ে যায়। ঠিক আছে, এটার কারণও পরে বলবো আমরা। ঠিক আছে, নেক্সট হচ্ছে দেখ, তারপরে জনক পরমাণু আর দুহিতা পরমাণু। রিডিং পড়বে, রিডিং লেখার দরকার নাই। জনক পরমাণু মানে কি জানিস? মানে একটা পরমাণু থাকে, সেই পরমাণুটা থেকে আরেকটা পরমাণুতে পরিণত হয়। তাহলে যেটা জনক, যেটা আগে আছে সেটা জনক, আর জনকটা থেকে যেটা পরিণত হচ্ছে সেটা দুহিতা। চাপ নাই, ওটা পড়বে না পরীক্ষায়। ঠিক আছে, তাও একবার রিডিং পড়ে রাখবি। তেজস্ক্রিয় নমুনা মানে কি? তেজস্ক্রিয় নমুনা মানে ধর আমি এইটুকু ইউরেনিয়ামের দণ্ড পাইছি, এইটুকু মানে ইউরেনিয়াম পাইছি, তার মানে এখানে শুধু ইউরেনিয়াম নয়, ইউরেনিয়াম ছাড়া কিছু ভালো পদার্থ আছে যেটা তেজস্ক্রিয় নয়, সেটাকে বলা হয় তেজস্ক্রিয় নমুনা। পড়বে না পরীক্ষায়, রিডিং পড়বে, রিডিংগুলো। ঠিক আছে, পরেরটা হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষা। ঠিক আছে, রাদারফোর্ডের তেজস্ক্রিয় রশ্মি যে শ্রেণী বিভাগ করেছিল, কিসের ভিত্তিতে করেছিল সেটা আমরা দেখাচ্ছি। ঠিক আছে, রাদারফোর্ডের পরীক্ষা। রাদারফোর্ড কী করেছিল? রাদারফোর্ড একটা মানে কাচের একটা বাক্সতে, ঠিক আছে, এরকম একটা কাচের বাক্সতে একটা দিক ফাঁকা রেখেছিল। এরকম একটা কাচের এই জায়গাতে তেজস্ক্রিয় নমুনা রেখেছিল। তেজস্ক্রিয় নমুনা মানে এখানে অনেক ধরনের তেজস্ক্রিয় পদার্থ কিন্তু আছে। ঠিক আছে, আর এই জায়গাতে পর্দা না দেখালে হবে। ঠিক আছে, এই জায়গাতে তড়িৎ ক্ষেত্র দিয়েছিল, তড়িৎ ক্ষেত্র। তো সাঁতরার বই তড়িৎ ক্ষেত্র দিয়ে আছে, দেখবি তো সাঁতরার বইটা আমার মনে হয় ওইটা ঠিক করেছে। আর চৌম্বক ক্ষেত্র দিয়ে বোঝাতে হলে ফ্লেমিংয়ের বাম হস্ত বোঝাতে হবে এখানে, যেটা আমাদের ফ্লেমিংয়ের বাম হস্ত তো ভুলেই গেছিস, আগের সেমিস্টারে ছিল। তো আমরা তড়িৎ ক্ষেত্র দিয়ে বলে দিচ্ছি। আমরা তড়িৎ ক্ষেত্র দিলাম মানে এই জায়গাতে ধনাত্মক দিয়েছি ধরলাম, তো যদি মনে হচ্ছে ঋণাত্মক ধরবো তাও ধরতে পারিস। এই জায়গা ধরলাম আমি ধনাত্মক দিয়েছি, তো যদি মনে হচ্ছে এই দিকটা ঋণাত্মক ধরবো কোনো অসুবিধা নাই, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ঠিক আছে, আর এইটাকে ধরলাম মাইনাস। তড়িৎ ক্ষেত্র মানে একটা প্লাস পাত থাকবে, একটা মাইনাস পাত থাকবে। ঠিক আছে, কোনো অসুবিধা না এত দূর পর্যন্ত।